আমি ভিক্টর শিকদার। এই মুহূর্তে বেগুনবাড়ি নামের একটা গ্রামের রাস্তা ধরে হাঁটছি। মে মাসের মাঝামাঝি, দুদিন আগেই বৃষ্টি হয়েছে। যেদিকে তাকাই নরম সবুজের শোভা টলমল করছে। দেখুন, মাঠের পর মাঠ, ফসল প্রায় কোথাও নেই। বেশ কিছু পুকুর চোখে পড়ছে, প্রায় প্রতিটিরই জল শুকিয়ে এসেছে, নয়তো একদম মজে গেছে। কাছাকাছি কোনো দিকেই সাবমার্সিবলের ব্যবহার চোখে পড়ছে না। পুকুরের জলে পাম্প বসানো, তার মানে বলা যায় পুকুর থেকে জল তুলেই এরা চাষের কাজ করে থাকে। বেগুনবাড়ি একটি আদিবাসী অধ্যুষিত এলাকা। ঢিমে তালে বয়ে চলেছে অলস আদিবাসী জীবন। আমরা এখন যে গ্রামে যাচ্ছি, এই গ্রামটার নাম হচ্ছে তালিয়াপাড়া। এটা হচ্ছে মূলত এই বেগুনবাড়ি যে পিছিয়ে পড়া পুরো গ্রামটা, সেই পুরো গ্রামের আমরা যে দুটো ছোট্ট অংশকে নিয়ে কাজ করছি। একটা গ্রাম আমরা যেখানে করছি সেটা চকডহরি, আর দ্বিতীয় আরেকটি গ্রাম আমরা যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে এই তালিয়াপাড়া। তো আমরা এখন এই তালিয়াপাড়ার মধ্যেই পৌঁছে গেছি, বা তালিয়াপাড়ার মধ্যে মানুষের সঙ্গে কথা বলবো। দেখতেই পাচ্ছেন এই গ্রামটা কতটা সাজানো গোছানো, কতটা পরিচ্ছন্ন, ভীষণভাবে পরিচ্ছন্ন। তো আমরা সেই গ্রামে মানুষের সঙ্গে কথা বলবো, তাদের অভাব অভিযোগগুলো আমরা বোঝার চেষ্টা করব। তো চলুন এই গ্রামে যাওয়া যাক। এখন প্রায় 3টে বাজে। আদিবাসী পুরুষ এবং মহিলারা মাটির বারান্দায় দলবদ্ধভাবে বসে অলস গল্পগুজব করছে। পোষা শূকরের দল ইতিউতি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু প্রাণীগুলোকে দেখে ঠিক স্বাস্থ্যবান মনে হচ্ছে না। এখানে মুরগি, ছাগল ইত্যাদি পোষারও বেশ চল আছে দেখতে পাচ্ছি। স্বাভাবিক আদিম পরিবেশের মতোই প্রকৃতি এখানেও ভরিয়ে দিয়েছে রঙিন ফুলে ফলে। কিন্তু এখানে মানুষের যে জীবন বয়ে চলছে তা শোভাহীন। ভাঙা মাটির দেওয়াল, ভাঙা রান্নাঘর, ভাঙা চাল, মাচা থেকে ঝুলে থাকা ধুধুল। ধুলো মাখা শিশু, অস্বাস্থ্যকর পরিবেশ, এই এখানের সরল গতানুগতিক জীবনের চালচিত্র। এত অভাববোধের মধ্যেও একটি কিশোরী মেয়ে যখন বাড়ির মাটির বারান্দায় বসে সামনে আরশি রেখে চুল বাঁধে, হয়তো তাই হয়ে ওঠে এই আদিম জীবনের মাধুর্যের প্রকাশ। মেয়েটির সঙ্গে একটু কথা বলতে ইচ্ছে হলো। কেমন আছিস? ভালো? হ্যাঁ, সেই দিনকে যে আমরা অত করে বললাম যে স্কুলে যেতে হবে, আর পড়বি না ওখানে? স্কুলে তো যেতে হবে, তাই না? এদিকে বল, স্কুল তো ছুটি এখন, তাই না? তাহলে স্কুলে এখন যখন খুলবে যাবি তো স্কুলে? আমরা আসবো তোকে স্কুলে নিয়ে যেতে। আজ যাবি তো? কি যাবি তো? হ্যাঁ কি না বল? হ্যাঁ, জোরে করে বল। বাহ। এর মধ্যেই এক একটা বাড়ি চোখে পড়ছে যেগুলোর একদমই ভগ্নদশা। দেওয়াল পড়ে গেছে, বারান্দার চালের মাচা থেকে চাল কুমড়ো ঝুলছে। এই সব দেখছি আর মনে মনে অনেক প্রশ্ন ভিড় করে আসছে। কাছ থেকে জানতে ইচ্ছা করছে এই গ্রামের আদিবাসী মানুষগুলোর গল্প। শুনতে ইচ্ছা করছে এদের আনন্দের অভিব্যক্তি, এদের না পাওয়ার খেদ। ও হ্যাঁ, আমি আমার নামটা বলেছি,
আমার পরিচয়টা এই বেলা দিয়ে রাখি। গ্রামের অনেক মানুষই আজ প্রায় সারাদিন আমার সঙ্গে সঙ্গে থেকেছে। তার মধ্যে শ্রীমন্ত বলে একটু অল্প বয়সী ছেলের সঙ্গে আমার অনেক কথা হয়েছে। ছেলেটি বেশ শিক্ষিত, শান্ত, বয়স এই ধরুন 27-এর দোরগোড়ায়। একটু বলো না তোমাদের কি কি সমস্যা মূলত এই গ্রামে? স্যার, আমাদের এখানে বিশেষ সমস্যা হচ্ছে জলের জন্য আমরা কৃষিকাজের সঙ্গে করতে পারছি না, কিংবা চাষবাসও করতে পারছি না। মানে জলের সমস্যাটা মূল। সারা বছর জল থাকে না? না, জল সারা বছর থাকে না। সারা বছর থাকে না। অনেকগুলো পুকুর আমরা দেখছি যে পুকুরগুলো প্রায় বন্ধ হয়ে গেছে, মজে গেছে স্যার। ওগুলো কি খোঁড়া হয় না? না, ওরকমই আছে। আচ্ছা। তো এই কাছেই যে পুকুরটা আমরা দেখতে পেলাম, ওই পুকুরটাও যদি খোঁড়া হয় তাহলে কি মনে হয় মানে কিছুটা জলের সমস্যার সমাধান হবে কিছুটা? বা তোমরা যারা একসঙ্গে এই যে চাষের সঙ্গে যারা যুক্ত আছো, আমরা যদি তাদেরকে একদিন বলি এক জায়গায় হতে, এটা তোমরা করতে পারবে? করতে পারবো স্যার। আমরা সেই ব্যবস্থাটা করতেই যাচ্ছি। তাহলে তোমাদের সেই সহযোগিতাটা দরকার। যে মানুষগুলোর জন্য আমরা ভাবছি সেই মানুষগুলোকে এক জায়গায় করা। ঠিক আছে। এরপর যার সঙ্গে কথা হলো তিনি সুনীল টুডু, বয়স প্রায় 55-র দোরগোড়ায়। এই গ্রামগুলোতে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। আমরা চাষবাস করি, চাষের আমাদের এখানে ঠিকঠাক হয় না। আমরা আমাদের আকাশের ভরসাই, এই ভরসার মধ্যে আমরা চাষবাস করি। বেগুন বাড়িতে যদি আমাদের সাবমার্শালও যদি হয় তাহলে আমাদের বিদেশ যাওয়া হবে না। এখানে চাষিরা এই একটা সিজনে চাষ হয়, যেমন ধানের সিজন, তারপরে সর্ষের সময় জল না থাকলে কিন্তু আমাদের ঠিকঠাক ফলনও আসে না, তবুও খাওয়ার জন্য মানুষ ফেলে রেখে দেয়। ঠিকই বলেছেন। আমরা এখন যেখানে দাঁড়িয়ে বসে কথা বলছি আপনার সঙ্গে, সেই জায়গাটাও মনে হয় খুব বেশি পরিষ্কার কিন্তু নয়। তো ফলে এটা ঠিকই, মানে এটা আপনি যে শুধু মুখের কথাই বলেছেন তা নয়, এটা তার প্রমাণও আশেপাশের জায়গাটা দেখলেই বোঝা যায়। তো আমরা এগিয়ে যাওয়ার সহযোগিতা চাই আপনার থেকে। কি পাবো না? হ্যাঁ, পাবেন স্যার। কথা বলতে বলতে মনে হলো এই গ্রামের সাদাসিধে মানুষগুলোর সঙ্গে যদি একদিন বসা যায় কেমন হয়। মুকুল বলে একটি এনজিও এই অঞ্চলে বেশ কিছুদিন ধরে কাজ করছে। সেই মুকুলের মাটির দালানেই কয়েকটা বেঞ্চ পেতে আমরা বসে গেলাম। তবে একদিন নয়, পরপর বেশ কয়েকটা দিন। স্থানীয় মানুষের বক্তব্য এবং আমাদের পরিদর্শন ভিত্তিক তথ্য এবং সরকারি নথি এবং বিভিন্ন সময়ে সমীক্ষা ভিত্তিক তথ্যাবলী, এই দুটো বিষয়কেই উৎস হিসাবে ব্যবহার করে এরপর আমরা বেগুনবাড়ি নামক আদিবাসী অধ্যুষিত অঞ্চলের একটি পরিসংখ্যান ভিত্তিক ডেটাবেস তৈরি করি। পরিসংখ্যানগত তথ্যকেই আমরা কাজে লাগিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যে অংশটিকে নির্বাচিত করেছি আমাদের এই কাজের জন্য, হবিবপুর ব্লকের হবিবপুর গ্রাম পঞ্চায়েতের বেগুনবাড়ি গ্রাম সংসদ। আমরা যদি এক নজরে দেখে নিই, এখানে মোট জনসংখ্যা 2011 সেন্সাস অনুযায়ী 17,961 এবং তার মধ্যে আদিবাসী অধ্যুষিত জনসংখ্যা 9,014 এবং তপশিলি জাতিভুক্ত মোট জনসংখ্যা 7,186। সেক্ষেত্রে বলাই যায় যে এই সংসদটি আদিবাসী অধ্যুষিত এবং যা সম্পূর্ণভাবে পশ্চাৎপদ। এখন দেওয়া তথ্যটি বিশেষভাবে উল্লেখযোগ্য। সারা পশ্চিমবঙ্গ জুড়ে নির্বাচিত পিছিয়ে পড়া গ্রামগুলিকে নিয়ে পরপর দুটি ভিন্ন বছরে পরিসংখ্যানগত কিছু সার্ভে করা হয়ে থাকে, যথাক্রমে 2004 সালে এবং পুনরায় 2006-07 সালে আরও নিবিড়ভাবে।
সামগ্রিক তথ্যের ভিত্তিতে মালদা জেলার ক্ষেত্রে আমরা যে তথ্য পেয়ে থাকি, আমাদের মালদা জেলাতে 100-র বেশি পিছিয়ে পড়া গ্রাম আছে। এরকম সংখ্যা হচ্ছে 2টি, যা মালদার হবিবপুর ব্লক এবং গাজল ব্লকের অন্তর্গত। হবিবপুর ব্লকে মোট পিছিয়ে পড়া গ্রামের সংখ্যা 140 এবং গাজল ব্লকে মোট পিছিয়ে পড়া গ্রামের সংখ্যা 104। ফলতই হবিবপুর ব্লক এবং পাশাপাশি হবিবপুর গ্রাম পঞ্চায়েত তৎসহ বেগুনবাড়ি গ্রাম সংসদ পিছিয়ে পড়েছে এবং নির্বাচিত করার অন্যতম কারণ 2004 এবং 2006-07 সালে মূলত যে সূচকগুলি ব্যবহার করা হয়েছিল পশ্চাৎপদতা নির্বাচনের ক্ষেত্রে, আপনারা দেখতেই পাচ্ছেন সারা বছরের চলাচলের উপযোগী রাস্তা আছে কিনা, প্রাথমিক বিদ্যালয় বা শিশু শিক্ষা কেন্দ্র আছে কিনা, যে সমস্ত খাদ্য নিরাপত্তামূলক কর্মসূচিগুলো আছে তার সুবিধা সকল মানুষ পায় কিনা, সুসংহত শিশু বিকাশ প্রকল্প চালু আছে কিনা, স্থানীয় স্বাস্থ্য উপকেন্দ্র থেকে সকল প্রকার পরিষেবা পাওয়া যায় কিনা, পরিবার ভিত্তিক বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা আছে কিনা এবং আর্থসামাজিক উন্নয়নের জন্য চাষের জমির সদ্ব্যবহার এবং পর্যাপ্ত সেচ ব্যবস্থা সহ জীবিকা নির্বাহের অন্য কোনো সুযোগ আছে কিনা। এছাড়াও পরিবারের সংখ্যার ভিত্তিতে মোট এসসি এবং এসটি পরিবারের সংখ্যা, কত পরিমাণ রাস্তা কাঁচা, কত পরিমাণ রাস্তা পাকা বা বড় কোনো রাস্তার সঙ্গে তার সংযোগ আছে কিনা, কত পরিমাণ জমিতে সেচের জলের সুবিধা আছে, কতগুলি পুকুর আছে এবং কতগুলি পুকুরকে সংস্কার করার সুযোগ আছে। চাষের ক্ষেত্রে অবশ্যই উল্লেখযোগ্য নিবিড় পদ্ধতিতে চাষ করা হয় কিনা, যদি কোনো কারণে কোনো জমিতে চাষ না হয়ে থাকে তাহলে কি কারণে সেই চাষের জমিটি অযোগ্য বা বছরে কতবার চাষ করা হয় এক একটি জমিতে সেগুলি দেখা হয়েছিল। বছরে এলাকায় কতদিন এলাকার মানুষ চাষ থেকে জীবিকা নির্বাহ করে, কতজন মানুষ গ্রামের বাইরে জীবিকা নির্বাহের জন্য স্থানান্তরিত হচ্ছে, স্বনির্ভর দল গঠন হয়েছে কিনা, হলে কতগুলি, গ্রামে কোনো শস্য ব্যাংক বা শস্য গোলা আছে কিনা, ছেলে মেয়েরা যারা স্কুলে যাচ্ছে নিয়মিত স্কুলে যায় কিনা, স্কুলে তাদের নাম নথিভুক্ত আছে কিনা, বিশুদ্ধ পরিশ্রুত পানীয় জলের উৎস আছে কিনা, কতগুলি শিশু সম্পূর্ণ টিকাকরণের আওতায় এসেছে, স্থানীয় সরকার পরিকল্পনা রূপায়ণের সময় বিশেষ কোনো কর্মসূচি গ্রহণ করছে কিনা। এগুলি বিশেষভাবেই উল্লেখযোগ্য 2004 এবং 2006-07 সালে যে সার্ভে করা হয়েছিল তার ক্ষেত্রে। এবার আমরা দেখে নিই এক নজরে বেগুনবাড়ির পিছিয়ে পড়া পরিবারের জনসংখ্যা সংক্রান্ত তথ্য। আপনারা দেখে বুঝতেই পারছেন এখানে মোট জনসংখ্যা 1268 এবং এখানে মোট তপশিলি জাতির সংখ্যা শতাংশের ভিত্তিতে 39% এবং আদিবাসী জনসংখ্যা 46% এবং পিছিয়ে পড়া পরিবারের সংখ্যা 88%। ফলে এটা বলাই যায় যে এই বেগুনবাড়ি গ্রাম সংসদটি সম্পূর্ণভাবে আদিবাসী অধ্যুষিত এবং পিছিয়ে পড়া ক্ষেত্রের অন্তর্গত। এছাড়াও অন্যান্য প্রাতিষ্ঠানিক বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে যে পশ্চাৎপদতা এখানে আছে আমরা এক নজরে দেখে নিই। পানীয় জলের ব্যবস্থার ক্ষেত্রে মোট নলকূপের সংখ্যা 7টি এবং সেক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ 100 মিটারের দূরে গিয়ে জল আনতে হয় এরকম 55টি পরিবারকে। সব ঋতুতে চলাচলের উপযোগী করার মতন মোট রাস্তা 4 মিটার। নিকাশি ব্যবস্থা কোনো পাকা বা কংক্রিটের কোনো নিকাশি ব্যবস্থা নেই, কিছুটা কাঁচা নিকাশি ব্যবস্থা স্থানীয় মানুষের তৈরি করা আছে 1 কিলোমিটার সব মিলিয়ে। এছাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে 3টি, শিশু শিক্ষা কেন্দ্র এখানে একটিও নেই, স্বাস্থ্য উপকেন্দ্র একটি আছে আর একটি মাত্র প্রাইমারি স্কুল। মূলত কাজের ক্ষেত্র হিসাবে আমরা এলাকার মানুষের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন তথ্যের উপরে নির্ভর করে আমরা যে ঘাটতি চিহ্নিতকরণ করেছি, যার অন্যতম হলো শিক্ষাক্ষেত্রে, জনস্বাস্থ্য ক্ষেত্রে মূলত নারী এবং শিশু স্বাস্থ্য এবং কৃষিকাজ। আমরা এই 3টে অংশকেই আমাদের কাজের ক্ষেত্র হিসাবে প্রাথমিকভাবে নির্বাচন করেছি এবং তথ্যের মাধ্যমের ক্ষেত্রে আমরা অবশ্যই প্রাথমিক তথ্য এবং অন্যান্য মাধ্যমিক তথ্যকে আমরা এখানে ব্যবহার করেছি। আমরা সেন্সাসের তথ্য ব্যবহার করেছি, আমরা সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস 2011 তথ্যকে এখানে ব্যবহার করেছি, আমরা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তথ্য এখানে ব্যবহার করেছি, মিশন অন্তর্দয় যে সার্ভে হয়েছিল সর্বশেষ 2019 সালে তার তথ্য ব্যবহার করেছি। এছাড়াও অন্যান্য জেলাভিত্তিক তথ্য আমরা ব্যবহার করেছি। তথ্য সংগ্রহের পদ্ধতি হিসাবে আমরা নিবিড় পর্যবেক্ষণ, একাধিকবার মাঠ পরিদর্শন, স্থানীয় প্রতিষ্ঠান যেমন গ্রাম পঞ্চায়েত, স্বাস্থ্যকেন্দ্র, ব্লক অফিস,
সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণের সঙ্গে আমরা ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছি। এইভাবেই আমাদের তথ্য সংগ্রহের কাজটা সম্পন্ন করেছি। 2011 সালের সেন্সাস অনুযায়ী আমরা হবিবপুর এবং বেগুনবাড়ি তার তথ্য এখানে আমরা তুলে ধরলাম। এখান থেকেও আপনারা সার্বিকভাবে এসসি পপুলেশন এবং এসটি পপুলেশন, তার মধ্যে মহিলা এবং পুরুষের যে ভাগ আছে তা আপনারা এখান থেকে বুঝতে পারবেন। এই অঞ্চলের মাটি পরীক্ষা করে যেটা দেখা গেছে, মাটির ধরন বেলে এবং দোআঁশ মিশ্রিত মাটি, যা বিভিন্ন রকম চাষের ক্ষেত্রে ভীষণভাবে উপযুক্ত। এবং এই তথ্যের ভিত্তিতে আপনারা দেখতেই পাচ্ছেন মালদা জেলার মাটির ধরন অনুযায়ী এখানে প্রায় 14-15 রকমের ফসল বা সবজি চাষ করা যেতে পারে। কিন্তু এই অঞ্চলে শুধুমাত্র সারা বছরে একবারই চাষ হয়ে থাকে, পরবর্তীতে জলের অভাব বা অন্যান্য প্রয়োজনে এইখানে কিন্তু আর কোনো চাষ করা হয় না। অতএব আমরা এটা বলতেই পারি, চাষের ক্ষেত্রে যে বিপুল পরিমাণ ঘাটতির সম্মুখীন এই অংশের মানুষ বা এই অঞ্চলের মানুষ, সেক্ষেত্রে যে যে ঝুঁকির সম্মুখীন তাদের হতে হচ্ছে। আমরা দেখেছি যে বছরের একটা বড় সময় তারা তাদের এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে চাষের জন্য, অন্য জেলাতে বা জেলার বাইরে, এবং পরিবারের সকলে মিলে। ফলে সেখানে একটা ঝুঁকি থেকেই যাচ্ছে। এবং পাশাপাশি সেই পরিবারের কোনো সন্তান যদি স্কুলে পড়ে, তাহলে তার স্কুল ছুটের সম্ভাবনাও অনেকটাই বেড়ে যাচ্ছে, কারণ পড়াশোনা চালানোর মতো অর্থের যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। বাইরে থাকার সময়ে অস্বাস্থ্যকর পরিবেশ থাকার কারণে সার্বিক স্বাস্থ্যহানির সম্ভাবনা থেকেই যায়। পাশাপাশি যদি কোনো বয়স্ক সদস্য বাড়িতে থেকে যায়, তাদেরও সার্বিক ঝুঁকির সম্ভাবনা থেকেই যাচ্ছে এবং বাড়ির যথাযথ দেখভালের সমস্যা তৈরি হচ্ছে। আমরা এর প্রকৃত চিত্র তুলে ধরেছি পরবর্তীতে। আমরা এখানে ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রকের যে সার্ভে 2019 সালে সর্বশেষ যে সার্ভে হয়েছিল, মিশন অন্তর্দয় সার্ভে, এবং সেখানে বেশ কিছু গ্যাপ আমরা দেখতে পেয়েছিলাম। সেই গ্যাপগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। শিক্ষা, সার্বিক স্বাস্থ্য এবং বেগুনবাড়ি, এর নিরিখে আমরা এই কথাটি বলতেই পারি, শিক্ষার অভাব এবং কর্মের সুযোগ এই দুটি বিষয় সরাসরি যুক্ত কয়েকটি বিশেষ ফ্যাক্টরের সঙ্গে। বেগুনবাড়ি এলাকায় স্কুল বলতে মাত্র একটি প্রাথমিক বিদ্যালয়। বেগুনবাড়ি প্রাথমিক বিদ্যালয় চলুমণ্ডল পাড়া থেকে দূরত্ব প্রায় 1 কিলোমিটারের কাছে। সেখানে মাত্র 70% নারী শিক্ষার গণ্ডিতে ঢুকতে পেরেছে। ফলে দূরত্বটা এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এছাড়াও স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত একটি ইংরাজি মাধ্যম বিদ্যালয় আছে, যেখানে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়ে থাকে। আমরা নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত বয়সভিত্তিক আমরা একটি পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরলাম। একটি কথা বিশেষভাবে এখানে বলতে হয়, বিগত 2 বছর গোটা পৃথিবী যে অতিমারির আওতায় ছিল, সেখানে দাঁড়িয়ে সার্বিকভাবে আমরা আমাদের এই কাজের জায়গাতে যেটা দেখতে পেয়েছি বা প্রত্যক্ষ হয়েছি, সেখানে প্রচুর নাবালিকা বিবাহর সংখ্যা বেড়ে গেছে এবং অদক্ষ শ্রমিক হিসাবে কাজে লেগে যাওয়ার সংখ্যাও বিপুলভাবে বেড়ে গেছে। স্বাভাবিকভাবেই যে অঞ্চলে নারী শিক্ষার হার কম, অপরিণত বয়সে বিয়ের চল বেশি, সেখানে বলাই যায় বেশিরভাগ নারী কর্মহীন থাকবে, তা বলাই বাহুল্য। হবিবপুর গ্রাম পঞ্চায়েতের কর্মহীন মোট জনসংখ্যা 9009 জন, তার মধ্যে 3567 জন পুরুষ এবং 5442 জন মহিলা। তার মধ্যে বেগুনবাড়ি গ্রাম সংসদের কর্মহীন মানুষের সংখ্যা 429 জন, গ্রাম পঞ্চায়েত সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী। এছাড়াও আলাদা মেয়েদের স্কুল না থাকা, স্যানিটারি ন্যাপকিনের প্রচলন স্বাভাবিক মাত্রায় না থাকা নারীদের উপস্থিতি অনেকাংশেই নিয়ন্ত্রণ করবেই। এগুলো বিভিন্ন সামাজিক অর্থনৈতিক বিন্যাসে নারীদের উপস্থিতি বা অংশগ্রহণকে অনিবার্যভাবেই হ্রাস করবে। আমরা এখানে স্বাস্থ্যবিধান সংক্রান্ত ঘাটতি নিচের দেওয়া টেবিলের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। বুঝতেই পাচ্ছেন যে অংশগুলো এখানে বিশেষভাবে লাল রং দিয়ে দেখানো হয়েছে। সেখানে স্থানীয়ভাবে কোনো জন ঔষধি কেন্দ্র আছে কিনা নেই, সার্বিকভাবে কোনো ড্রেনের ব্যবস্থা আছে কিনা এখানে নেই, কমিউনিটি বায়োগ্যাস তার ব্যবস্থা আছে কিনা সেটাও কিন্তু এখানে নেই। ফলে এই ঘাটতিগুলো কিন্তু এখানে রয়েছে। এছাড়াও নাবালিকা বিবাহ এখনও সম্পূর্ণ বন্ধ হয়নি। সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী মোট যে 5টি শিশু জন্ম হয়েছে, তার মধ্যে 2টি শিশুই অপুষ্ট, একটি 2.5 কেজি, অন্যটি 2 কেজি। সুতরাং শতাংশের ভিত্তিতে দেখতে গেলে 40% শিশুই অপুষ্ট অবস্থায় জন্মগ্রহণ করছে। এখানে
প্রাতিষ্ঠানিক প্রসবের সংখ্যা প্রায় 99.99%, ফলে ঝুঁকি থাকার কারণ অনেকটাই কম। কিন্তু এক্ষেত্রেও সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকারি পরিবহন যেমন অ্যাম্বুলেন্স বা নিশ্চয় যান সময় মতো পাওয়ার ক্ষেত্রে এখনও সমস্যা আছে, ফলে অনেক সময় গাড়িতেই প্রসব হয়ে যায়। এক্ষেত্রে তো ঝুঁকি থেকেই যাচ্ছে। স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার বিষয়ে অনেকটা সচেতন হয়েছে, কিন্তু প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিনগুলি সরবরাহ করা হয়ে থাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র থেকে, ফলে যোগানের ঘাটতি থাকলে পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে সমস্যা হতে পারে। পায়ে হেঁটে ঘুরে ঘুরে মানুষগুলোকে দেখতে দেখতে এটাই বারবার মনে হয়েছে এই আদিবাসী অধ্যুষিত অঞ্চলটির অনুন্নয়নের কোনো সীমা নেই। বেগুনবাড়ি মানেই সীমাহীন দারিদ্র্য, ফসলহীন জমি, মজে যাওয়া পুকুর এবং অপর্যাপ্ত সেচের জল। নিম্নমুখী সাক্ষরতার হার, বিশেষত মেয়েদের। দারিদ্র্য এবং চূড়ান্ত অপরিচ্ছন্ন রান্নাঘর,
পানীয় জলের কল থেকে অবিরত পড়ে নষ্ট হচ্ছে জল, কাদা, মাটি, পাক। ধূলি ধূসরিত শিশু এবং চূড়ান্ত অস্বাস্থ্যকর জীবন। শিশুদের মধ্যে নেই শিক্ষার আলো। কাজের জন্য ভিন জেলাতে স্থানান্তর। এখনও শৌচাগারের অভ্যাস বর্জিত দিন যাপন। অপুষ্টিজনিত কারণে মেয়েদের সার্বিক ও ধারাবাহিক স্বাস্থ্যহানি। আমরা উপলব্ধি করলাম এইভাবে চললে শুধুমাত্র এই প্রজন্ম নয়, পরের প্রজন্ম একইভাবে এই সহজ চাহিদা বর্জিত গতানুগতিক জীবনধারাকেই
অনুগত সেবকের মতন বয়ে নিয়ে চলবে। কিন্তু কখনোই অন্ধকার শেষ কথা বলে না। একটু খুঁজে দেখলেই বোঝা যাবে অনুন্নয়নের ঊষর জমিতেই পড়ে আছে সম্ভাবনার বীজ। বেগুনবাড়ি তার ব্যতিক্রম নয়। প্রতিটি পরিবারই পশুপালন করে থাকে, কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষের সুযোগ করে দিলে তার ব্যবসায়িক শক্তি উন্মোচন করা যেতে পারে। মানব সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে বিভিন্ন উৎপাদনমূলক কাজে লাগিয়ে নিশ্চিত উপার্জনের ব্যবস্থা করা যেতে পারে। মৌমাছি পালন ও মধু তৈরির একটি বিশাল সম্ভাবনা এখানে আছে। নতুন পুকুর খনন বা মজে যাওয়া পুকুরগুলি পুনরায় খনন করে চাষের জন্য প্রয়োজনীয় জল বা মাছ চাষের ব্যবস্থা করা যেতে পারে। মহিলাদের দল গঠন করে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আরও শক্তিশালী এবং সমাজের সামনের সারিতে এগিয়ে আনা সম্ভব হবে। আমাদের এটা মনে হয়েছে যে সরল স্বাভাবিক জীবনের সরল চাহিদাগুলির পূরণ করার মতন সম্পদ ওদের কাছেই গচ্ছিত আছে, প্রয়োজন শুধু সেগুলি কাজে লাগানো। আমরা বেগুনবাড়ি প্রজেক্টের মূল যে লক্ষ্যমাত্রা বা ফোকাস এরিয়া আমরা স্থির করলাম তা হলো জলসেচ ব্যবস্থার উন্নতি, মহিলাদের স্বনির্ভরশীলতা গঠন, ভিন রাজ্যে স্থানান্তরের প্রবণতা কমানো এবং নিশ্চিত অর্থাগমের পথ রচনা করা, উন্নত এবং আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, গোষ্ঠীভিত্তিক মানসিকতা গঠনের মাধ্যমে আর্থসামাজিক ক্ষেত্রে আত্মপ্রত্যয়ের বিকাশ ঘটানো, স্বাস্থ্যবিধির প্রচলন, নারী শিশুর বিশেষ পরিচর্যা এবং পরিচ্ছন্নতা বোধের উন্নতি সাধন। এই লক্ষ্যমাত্রা মাথায় রেখে আমরা বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলি এবং বিভিন্ন দপ্তরের বিভিন্ন কর্মসূচি যা আছে তা আমরা গ্রহণ করি। সর্বপ্রথম যদি আলাদা করে আমরা দেখি, এলাকার মানুষের সার্বিক স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য একটি কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্স নির্মাণের জন্য আমরা জেলা স্যানিটেশন সেলের সঙ্গে কথা বলি এবং তাদের মাধ্যমে সেই কাজটি রূপায়ণের ব্যবস্থা গ্রহণ করা হয়। পরবর্তীতে আমরা ওই এলাকায় যে সমস্ত মানুষ, মহিলা এবং পুরুষ চাষের সঙ্গে যুক্ত, তাদের সামগ্রিক উন্নয়নের জন্য আমরা স্থানীয় অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এগ্রিকালচার এবং নাবার্ড জেলার দায়িত্বে যিনি আছেন ওনার সঙ্গে আমরা কথা বলি এবং প্রয়োজনীয় পদক্ষেপ অর্থাৎ ফার্মার্স প্রডিউসার কোম্পানি গঠনের প্রয়োজনীয় পদক্ষেপ ওনারা গ্রহণ করেন। এলাকার চাষভিত্তিক উন্নতি সাধনের জন্য হবিবপুর ব্লকের এডিএ মহাশয়ের সঙ্গে এবং মালদা জেলার ডিডিএম নাবার্ড মহাশয়ের সঙ্গে আমরা যোগাযোগ করি। এলাকার মানুষের স্বাস্থ্য এবং তাদের স্বাস্থ্যবিধির জন্য আমরা যথাক্রমে সিএমওএইচ এবং বিএমওএইচ হবিবপুর ব্লকের সঙ্গে আমরা যোগাযোগ করি এবং সেক্ষেত্রে সহায়তা করতে এগিয়ে আসেন স্থানীয় যিনি আশা কর্মী আছেন। আমরা ওই এলাকার মানুষের সারা বছরের চলাচলের জন্য উপযোগী রাস্তা এবং স্থানীয় স্তরে পুকুর, যে পুকুরগুলি ছিল তার পুনর্খননের জন্য আমরা জেলা এমজিএনআরজিএসের সেলের সঙ্গে কথা বলি। ওখানকার
আদিবাসী মহিলারা একটি কোঅপারেটিভ সোসাইটি ফর্ম করে তাদের দলভিত্তিক বা গোষ্ঠীভিত্তিক উন্নয়নের যাতে সামিল হতে পারে তার জন্য আমরা জেলা স্তরের এমএসএমই ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করি। এছাড়াও সামগ্রিকভাবে চাষবাস, পশুপালন ইত্যাদি ক্ষেত্রে উন্নতি সাধনের জন্য আমরা সিএডিসি রতুয়া এই অফিসের সঙ্গে যোগাযোগ করি এবং এলাকাটি যেহেতু এসটি প্রধান সেহেতু সেখানে সেই এলাকার মানুষের চাষবাসের সুবিধার্থে মাইনর ইরিগেশন তার জন্য আমরা যোগাযোগ করি জেলা স্তরে এসসি এসটি এবং ওবিসি দপ্তরের সঙ্গে। সিএডিসি দপ্তর তাদের চূড়ান্ত মাঠ পরিদর্শন এবং তথ্য সংকলনের কাজ সম্পন্ন করে 25/5/2022-এ। হবিবপুর ব্লকের হবিবপুর গ্রাম পঞ্চায়েতের চকদহরি ও বেগুনবাড়ি সংসদের এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ভিলেজ অর্থাৎ পিছিয়ে পড়া গ্রাম। এই গ্রামের অধিবাসীদের যাতে করে আমরা অর্থনৈতিক মান উন্নয়ন করতে পারি তার জন্য বিকল্প পদ্ধতিতে অর্থাৎ তাদের বিকল্প আয় বৃদ্ধির উদ্দেশ্যে আমরা আগেই এটা সার্ভে করেছিলাম। বর্তমানে আজকে আছি যে কোন কোন পরিবারগুলিকে বিকল্প আয়ের উৎসের জন্যে কি কি কাজ করলে বা কিসের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন হবে সেই পরিবারগুলির অনুমোদন আমরা করে নিচ্ছি। সেই কাজটা আজকে হচ্ছে। আগামীকাল থেকে আমরা শুরু করব এই গ্রামের কৃষি বিষয়কের উপরে ও ছাগল পালনের উপরে 4 দিনের প্রশিক্ষণ শিবির। আমাদের গ্রামে একটা সার্ভে হচ্ছে, আমি ওটা শুনে আমার দাদা বলে দিল যে আধার কার্ড, জব কার্ড নিয়ে যেতে হবে, মুরগি, গরু, ছাগল এগুলো কিভাবে পালন করতে হবে সেখন প্রশিক্ষণ দেওয়া হবে। সেই প্রশিক্ষণে অংশগ্রহণ নিতে চাই। সিএডিসি দপ্তর 26/5/2022 তারিখে বেগুনবাড়ি গ্রাম সংসদের অন্তর্গত 2টি স্থানে পৃথকভাবে মহিলা এবং পুরুষদের জন্য প্রশিক্ষণের কাজ শুরু করে। ওনার কাছে উদ্ধার করে নেন। ওনার হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের সাগর, ঠিক আছে? সেখান থেকে 1 অঞ্জলি জল তুলে নেন, সেইটাই আপনার জমিতে পরামর্শটা নিয়ে করুন। যদি জমিতে রস থাকে মাটিতে তাহলে পরে একটা সুসা পড়ে যাবে, না হলে কোনো কিছু করা যাবে। 1 কাঠা জমিতে যদি আপনি বিচন ফেলেন কতটা বীজ দেন?
আজ থেকে আমাদের এটা কার্যক্রমটা স্টার্ট হলো ডিপিআরডিও সেল থেকে, জেলা ডিপিআরডিও সেল থেকে যারা আমাদের স্টাফ আছেন তারা অনেক দিন ধরে এখানে বারবার ভিজিট করে এখানে লোকের যে লোকাল সমস্যাগুলো আছে সেই সব আইডেন্টিফাই করে জেলা লেভেলের যতগুলো দপ্তর আছে সবার সাহায্য নিয়ে আজকে দুটো প্রোগ্রাম এখানে স্টার্ট হচ্ছে। একটা হচ্ছে হেলথ ক্যাম্প আর একটা হচ্ছে ট্রেনিং রিলেটেড টু পশুপালন অ্যান্ড চাষ। তো আজ থেকে এটা যে স্টার্ট হচ্ছে আমরা আশা করছি এটা এদের এখানে যারা লোকাল এই যে গ্রাম আছে যেখানে আদিবাসীরা থাকে অ্যান্ড অনেকটাই আমাদের যে ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটি আছে তাদের থেকে একটু আউট অফ টাচ আছে এরা, তো এদের খুব কাজে লাগবে। আর এরপর থেকে আমরা পরপর এখানে কন্টিনিউয়াসলি কাজ করতে থাকবো। আর এই যে সেল আমাদের আছে যারা স্টাফ আছেন তারা যেরকম উদ্যোগ নিয়েছেন খুবই প্রশংসাযোগ্য। অ্যান্ড আমাকে উনি রেগুলারলি কাছে রাখেন, আমাকে জানাতে থাকেন, এসে মাঝে মাঝে বলতে থাকেন কি এটা করা দরকার সেটা করা দরকার। আমরা আমাদের পক্ষ থেকে পুরোটা হেল্প করছি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও এই জিনিসটা নিয়ে খুব আগ্রহী অ্যান্ড আমাদের পুরো সাপোর্ট দিচ্ছেন। আমরা আশা করছি এরপরেও যত আমাদের গভর্নমেন্টের যোজনাগুলো আছে সেই সব কাজে লাগিয়ে আমরা এই এলাকাকে একটু উন্নয়নের পথে নিয়ে যেতে পারবো। কি করতে এসেছিলেন? চিকিৎসা করতে সমস্যার সমাধান হলো? হলো চিকিৎসা কি বললো? ওষুধ নিয়ে আনতে। আমরা ওদিনের হাতে লেখা রেজিস্টারের পাতা দুটো তুলে ধরছি একটু, যাতে আমরা বুঝতে পারি এখানের মেয়েরা বয়স ও উচ্চতার নিরিখে মারাত্মক কম ওজন ও অস্বাভাবিক রক্তচাপ নিয়েও কিভাবে জীবনের গুরুভার বয়ে নিয়ে চলেছে। তিন 6/2022 তারিখে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে জনস্বাস্থ্য বিষয়ে মহিলাদের সার্বিক সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয় এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। এটা হচ্ছে প্যারাসিটামল, জ্বর, মাথা ব্যথা এগুলো হলে খাওয়া দাওয়ার পর খেতে হবে। তার সাথে একটা গ্যাসের ট্যাবলেটও নিয়ে খেতে হবে। হ্যাঁ, আট 9/2022 তারিখে প্রশিক্ষণ প্রাপ্তদের সিএডিসি ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রশিক্ষণ শেষে উপাদান হিসাবে মুরগি ছানা এবং প্রত্যেককে
5টি করে চারা গাছ প্রদান করা হয়। মিটিং হলো, মিটিং করে আমাদেরকে মুরগি দিয়ে দিল, মুরগির সাথে খাবারগুলো দিয়ে দিল। সাগেন পোহা 11 জন, 5টা করে পালি হাসতা। জন দল আর মুরগি পাইলাম, খাওয়া আমার দলের নাম বীরবাহা আয়ুগাওতা। আমরা 9 জন দলনেত্রী, আর আমরা মুরগি পেয়েছি 45টা। আমাদের দলের নাম কাঞ্চন মহিলা দল। আমরা দলে 10 জন সদস্য আছি। মুরগির বাচ্চা 50টা পেয়েছি, তারপরে 20 কিলো খাবার পেয়েছি। আমরা মুরগির বাচ্চা পেয়ে খুব খুশি হয়েছি। আমাদের সরকার থেকে সাহায্য করার জন্য আমরা খুব কৃতজ্ঞ। সবিতা পাল। আজকে এখানে আমরা মেয়েদের নিয়ে এবং লোকাল প্রোগ্রেসিভ ফার্মার যারা চাষবাসের সাথে যুক্ত তাদের ট্রেনিং হয়ে গেল অলরেডি। 3টে 6টা দলের তাদের শেষ দিনে কিছু কিটস দেওয়ার কথা ছিল ইনপুটস হিসাবে। সেই ইনপুটস দেওয়ার ক্ষেত্রে যারা এগ্রিকালচার রিলেটেড তাদের 2টো করে নারকেল, 2টো করে লেবু, 2টো করে পেয়ারা, 1টা করে তেজপাতা গাছ এবং সাথে ভার্মি কম্পোস্ট সার, এবং পশুপালন সংক্রান্ত যারা প্রশিক্ষণ নিয়েছিল তাদের ক্ষেত্রে আমরা 5টা করে মুরগির বাচ্চা এবং তার সঙ্গে খাবার এই দিয়ে আমরা এইখানে এই ব্যাকওয়ার্ড ভিলেজের প্রোগ্রামটা শুরু করলাম বলতে গেলে। এবং এতে পূর্ণ সহযোগিতা করলেন আমাদের পিডি অ্যান্ড ডিআর ডিস্ট্রিক্ট অথরিটি রুরাল ডেভেলপমেন্টের, এবং ওখানকার পূর্ণ সহযোগিতা, বিশেষ করে নাম উল্লেখ করতে হয় ভিক্টরের। ও সহযোগিতা ও বারবার যোগাযোগ করেছে। করার পরে আমরা এখানে সার্ভে করেছিলাম। এখানে আমরা এনআরইজির কনভার্জেন্সের জন্য চেষ্টা করলাম এবং এলাকায় 6টা পুকুর খোঁড়ার জন্য প্রপোজাল নেওয়া হয়েছে।
এবং 29টা বাড়ি পাকা, পাকা বলতে যেমন হওয়ার নিয়ম স্কিমেটিক, তার সাথে বায়োফ্লক হবে কিছু। এবং যারা এগুলোতেও কভার হবে না, কিছু জমি এখানে চাষবাসও করে, যেটুকু জমি আছে সেই জমিতে আমরা ডাল, সর্ষে, আলু এবং ধান, এই প্রোগ্রামগুলো যখন যখন সিজন টাইম যেটা হবে তখন সেটা দিয়ে দেওয়া হবে। প্রত্যেক ডিপার্টমেন্টের সহযোগিতা যদি পায় তাহলে এই প্রোগ্রাম নিশ্চয়ই সাকসেসফুল হবে। নিজের জমিতে লাগাবো। নারকেল গাছ, পেয়ারা গাছ, লেবু গাছ, তেজপাতা গাছ। এলাকার মহিলাদের নিয়ে একটি কোঅপারেটিভ সোসাইটি গঠনের উদ্দেশ্যে শ্রী মানবেন্দ্র মণ্ডল, মহাপ্রবন্ধক, জেলা শিল্প কেন্দ্র মালদা মহাশয়ের উপস্থিতিতে 12/4/2022 তারিখে মোট 33 জনকে নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমরা হবিবপুর ব্লকের বেগুনবাড়ি একটা গ্রাম আছেন, সেখানে আমরা একটা মডেল স্কিম করতে যাচ্ছি। সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টের আমাদের যে কনভার্জেন্ট মোড আছে সেই মোডটাকে ইউজ করে আমাদের এমএসএমই ডিপার্টমেন্ট থেকে যেমন আমরা একটা ক্লাস্টার তৈরি করতে যাচ্ছি। ক্লাস্টারে সেখানে আমাদের যে মহিলাগুলো আছে তাদেরকে আমরা রেডিমেড গার্মেন্টস কার্পেট ক্লাস্টার তৈরি করার মাধ্যমে তাদেরকে যে স্কুলের জামা প্যান্ট তৈরি তার একটা ব্যবস্থা আমরা করতে যাচ্ছি। প্লাস হচ্ছে যে সমস্ত মহিলা ওখানকার আছেন তারা আনএমপ্লয়েড, তাদের আমরা বিভিন্ন রকমের মেশিন এবং বিভিন্ন রকমের যে টুল কিটসগুলো আছে সেলাইয়ের জিনিসপাতি সেগুলো দিয়ে সাহায্য করা যাচ্ছে এমএসএমই ডিপার্টমেন্ট থেকে। আমাদের এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে যে ওখানকার যে স্বনির্ভর মহিলাগুলো আছে তাদেরকে স্বনির্ভর করে তোলা এবং তাদের সমাজের মূল স্রোতে ফিরে এসে, যেমন আদিবাসী এলাকা বেল্ট, তাদেরকে সমাজের সাথে যে অ্যাডজাস্টমেন্ট করে দেওয়া যেটাকে বলা হয় সেটাই করে দেওয়া মূল উদ্দেশ্য। এবং তার জন্য আমাদের যে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো আছে তারা একযোগে আমরা কাজ করছি। আশা করি আমরা খুব ভালোই একটা ফল পাবো খুব শীঘ্রই। 12/6/2022 তারিখে বেগুনবাড়ির 300টি পরিবারকে উন্নত ধানের বীজ প্রদান করা হয়। চাষবাস ট্রেনিং আমরা পেয়েছি, তারপরে আমরা ধানের বীজ পেলাম, আমরা শিখেছি চাষ করা পদ্ধতি, শিখেছি কিভাবে চাষ করলে ভালো ফলন হবে তা শিখেছি। আজকে ধানের বীজ পেলাম, সেই অনুযায়ী আমরা সে চাষ করব। খুব খুশি আছি। আজকে তোমরা এখানে কেন এসেছো? ওই যে ধান নিতে, বিচন, ধানের বীজন নিতে, তাই তো? ধানের বীজন নিয়ে কি করবে? ওই যে বাড়ি নিয়ে যাই করবো, ফেলবো, বিচন হয়ে যাবো,
লাগাবো যাতে ভালো চাষ করতে আগে চাষ করতো, আগে হইতো না ওইরকম, সেই জন্য এখানে আসেছে ভালো যদি পাওয়া যায়। হ্যাঁ, চিকন নিয়েছেন, ট্রেনিং পেয়েছো, শিখেছো এখানে কেউ ইয়ে নিয়েছে? হ্যাঁ হ্যাঁ শিখেছো তাই তো? তাহলে ধান চাষ শিখে গেছো। তাহলে যদি এইটা যদি ধান যদি আরো বেশি হয়, যা তোমরা লাগাতে এখন যদি বেশি হয়, তাহলে তোমাদের সংসারে কি হবে? সংসারটা ভালো হবে, ছেলে মেয়েকে লেখাপড়া শেখাবো। হ্যাঁ, বাহ। আপনি এখানে কেন এসেছেন আজকে? বীজ নিতে। বীজ নিতে? কিসের বীজ? ধানের বীজ। ধানের বীজ। ধানের বীজ নিয়ে কি করবেন? জমিতে লাগাবো। এর আগেও তো চাষ করতেন, তাহলে এখন চাষ সম্বন্ধে কিছু শিখেছেন? হ্যাঁ, শিখেছি। এখানে কি কোনো ট্রেনিং হয়েছিল? হ্যাঁ, ট্রেনিং হয়েছে। এই বীজটা লাগিয়ে লাভ কি হবে? লাভ হবে লাগাতে গেলে। লাগাতে গেলে লাভ হবে? কি করে বুঝলেন লাভ হবে? শিখেছি ওখানে। শিখেছেন তাই তো? মানে এটা ভালো বীজ। ভালো বীজ। এটা ভালো বীজ, এর চাষটা করলে পরে আপনার কি হবে? লাভ হবে। লাভ হবে। আমরা দেখতে পাচ্ছি মানে এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে একটা কনভার্জেন্স মোডের কমিউনিটি ডেভেলপমেন্ট স্কিমসগুলো চলছে। তাই আমাদের বিসিডব্লিউ সেকশন থেকে আমরা একটা কমিউনিটি হল, কমিউনিটি সেন্টার, বেশ কয়টা মার্ক টু টিউবওয়েল আর মাইনর ইরিগেশন সাপোর্টের জন্য, যেহেতু ওখানে অনেক চাষবাসের জায়গা জমি রয়েছে, আদিবাসী মানুষরা ওখানে কৃষিকাজের সাথে যুক্ত রয়েছে, যার জন্য ওদের মাইনর ইরিগেশন সাপোর্টের জন্য বেশ কয়েকটা প্রপোজাল আমরা কিন্তু ডিপার্টমেন্টকে পাঠিয়েছি। যেহেতু গোটা জেলা প্রশাসনই একটা কনভার্সেশন মোডে এগিয়ে আসছে, তাই আমাদের দপ্তর থেকে এই কয়েকটা কাজ নিয়ে আমরা কিন্তু যোগদান দিতে যাচ্ছি। শ্রী বিজয় মোক্তান, প্রকল্প আধিকারিক তথা জেলা কল্যাণ আধিকারিক, অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগ মহাশয়ের কাছে বেগুনবাড়ি গ্রামের জন্য আরও কীভাবে সামগ্রিক উন্নয়ন করা সম্ভব বিষয়ভিত্তিক আলোচনা করা হয় 17/6/2022 তারিখে। এলাকার 220 জন উদ্যোগী চাষিদেরকে নিয়ে মহিলা এবং পুরুষ উভয়ই একটি ফার্মার্স প্রডিউসার কোম্পানি গঠনের উদ্দেশ্যে শ্রী অজয় রাম, সহকৃষি অধিকর্তা হবিবপুর মহাশয়ের তত্ত্বাবধানে 6/6/2022 তারিখে প্রাথমিক আলোচনা করা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। বেগুনবাড়িতে আমরা একটা পাইলট প্রজেক্ট শুরু করতে চলেছি। এটা অনেক দিন ধরেই কাজ চলছে। এই পাইলট প্রজেক্টের আমাদের মূল ইনিশিয়েশন হলো পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডিপার্টমেন্ট মালদা। একজন ইনভাইটি হিসাবে আমি ওখানে এন্ট্রি করেছি। তারপরে আমি ওখানকার লোকজনের সাথে চকদাহারা গ্রামের লোকজনের সাথে আমরা সেখানে একটা মিটিং করেছি। বিভিন্ন দপ্তর বিভিন্নভাবে কাজ করছেন, সেইভাবে আমাদের দপ্তরের থেকেও আমরা যে ইনিশিয়েশন নিয়েছি, আমরা সেখানে একটা ফার্মার্স প্রডিউসার কোম্পানি যাতে ওরা করতে পারে সেটার জন্য আমরা এগোচ্ছি এবং বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে এই ফার্মার্স ক্লাবটাকে আমরা আপলিফ্ট করতে পারবো। তো উইথ দ্য হেল্প অফ নাবার্ড এবং রাজাদিঘি কমিউনিটি হেলথ সার্ভিস সোসাইটি যেটা আছে, তাদের হেল্পে আমরা উইদিন 1 to 2 মান্থসের মধ্যে আমরা এই ফার্মার্স প্রডিউসার কোম্পানি বেগুনবাড়ির যিনি আমাদের চকধারা গ্রামের চাষিরা আছে তাদের আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর তারা নিজেদের একটা কোম্পানি তৈরি করতে পারবে। কোম্পানি যখনই তৈরি হবে ফার্মার্স প্রডিউসার কোম্পানি, সেখান থেকে ওরা নিজেদের ইকোনমিক কন্ডিশনটাকে ঠিক করতে পারবে।
রাজাদিঘি কমিউনিটি হেলথ সার্ভিস সোসাইটি এর প্রতিনিধিদের উপস্থিতিতে গত 3/7/2022 তারিখে এফপিসি গঠনের চূড়ান্ত প্রস্তুতি পর্ব। স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা মুকুলে পঠনরত ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য একটি সামুদায়িক শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও এলাকার মানুষের ব্যবহারের জন্য একটি সামুদায়িক শৌচাগারের নির্মাণ কার্য শুরু হতে চলেছে। এই শৌচাগারে মহিলাদের ব্যবহারের অংশে একটি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনের ব্যবস্থা থাকছে। বেগুনবাড়িতে যে কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্স তৈরি হতে যাচ্ছে, যা সম্পূর্ণ অন্যভাবে তৈরি করার চেষ্টা হয়েছে, আমরা সেটাই একটি 3D অ্যানিমেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ডান দিকের এই যে রাস্তা দিয়ে আমরা ভেতরের অংশে পৌঁছালাম, যা সম্পূর্ণ মেয়েদের জন্য। দেখুন, ঢুকেই ডান দিকে স্যানিটারি ভেন্ডিং মেশিন, যা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অলরেডি ব্যবস্থা হয়ে গেছে। এর পাশেই বেসিন ও আয়না এবং লাগোয়া একটি টয়লেট এবং একটি ল্যাট্রিন, যা পুরোটাই মেয়েদের জন্য। আমরা বেরিয়ে আসি ভেতর থেকে। ডান দিকের এই যে পৃথক আর একটি ঘর, যেটা সম্পূর্ণ সকলের ব্যবহারের জন্য স্নানের ঘর, যার ভেতরটা সম্পূর্ণভাবে আধুনিক। আমরা এখান থেকে বেরিয়ে এসে পাশের এই দরজা দিয়ে যখন ভেতরে প্রবেশ করছি, দেখুন বাঁদিকে দুটো পৃথক, একটা ল্যাট্রিন এবং একটা টয়লেট, যা সম্পূর্ণভাবে পুরুষদের ব্যবহারের জন্য। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একসাথে 5 জন বা তার বেশি মানুষ এটি ব্যবহার করতে পারবে এবং এর ভেতরের অংশটি সম্পূর্ণ আধুনিক এবং বিশেষভাবে উল্লেখযোগ্য, এর বাইরের অংশটা সম্পূর্ণভাবে পার্শ্ববর্তী এলাকার বাড়ির সাথে একই রকমভাবেই সামঞ্জস্যপূর্ণ, একই রকমভাবে আলপনা দেওয়া, একই রকমভাবেই তার গড়ন এবং একই রকমভাবেই দেওয়ালে সুন্দর রং করা, যা সম্পূর্ণভাবেই অন্য যে কোনো কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্সের থেকে পৃথক, এটা বলাই বাহুল্য। মালদা জেলার হবিবপুর বিধানসভা কেন্দ্র মূলত আদিবাসী মানুষদের নিয়েই সংখ্যায় তারা বেশি আছেন, আদিবাসী মানুষরা, এবং এর যে দুটো ব্লক আছে বামনগোলা এবং হবিবপুর, এর আদিবাসী উন্নয়নের জন্য জেলা গ্রাম উন্নয়ন দপ্তর এবং সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিস থেকে বিভিন্ন সময়ে আদিবাসী উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গঠন করা হয় এবং দেখা যায় যে আদিবাসীদের কিছু ইউনিক সমস্যা আছে। সেই সমস্যা সমাধানের জন্য জেলা প্রশাসন এবং হবিবপুর ব্লকের তরফ থেকে এই হবিবপুর জিপির বেগুনবাড়ি গ্রামটিকে একটি আদর্শ গ্রাম, আদিবাসী উন্নয়নের জন্য একটি আদর্শ গ্রাম হিসাবে গড়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং যেহেতু সমস্যা নানাবিধ, সেই মতো আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট, প্রায় সরকারের 7টি ডিপার্টমেন্টের বিভিন্ন প্রকল্পকে সমন্বিত করে একটি পরিকল্পনা গঠন করা হয়েছে, যার মধ্যে রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য বা জীবিকা উন্নয়নের নানা পন্থা, নতুন নতুন পন্থা উদ্ভাবন সবই থাকছে। এবং এই প্রোগ্রামে আমরা আদিবাসী মানুষদের কাছ থেকে শুনে তাদেরকে অংশগ্রহণের মাধ্যমে তারাই প্ল্যানটা মূলত তৈরি করতে সাহায্য করছে। তাদের সমস্যা বুঝেই সেইভাবে প্ল্যান তৈরি করে একটা আদর্শ গ্রাম, যাতে অন্যান্য আদিবাসী গ্রামগুলো এই মডেল দেখে কিছু শিক্ষা পেতে পারে, সেই উদ্দেশ্যেই এই বেগুনবাড়ি গ্রামটিকে আদর্শ গ্রাম গড়ে তোলা হয়েছে। এবং এখন এর বিভিন্ন রাস্তাঘাট বা স্কুল, বিভিন্ন কাজকর্ম চলছে, পুকুর খননের কাজকর্ম চলছে এবং আশা করছি কিছুদিনের মধ্যেই সমস্ত কাজগুলো, বিভিন্ন ডিপার্টমেন্টের কাজগুলো কমপ্লিট হয়ে গেলে এখানকার আদিবাসী মানুষেরা এতদিন যে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন সেগুলো তারা পাবেন এবং তা দেখে এই হাবিবপুর ব্লকের অন্যান্য গ্রাম বা বামনগোলা ব্লকেরও বিভিন্ন গ্রাম
তার দেখে একটা দিশা পাবে এবং তারাও বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টের সহযোগিতায় নিজেদের উন্নয়ন ঘটাতে পারবে। এলাকার মানুষের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী 100 দিনের কাজের দপ্তরের অনুমোদন সাপেক্ষে একটি মজে যাওয়া পুকুরের সংস্কারের কাজ শুরু হয়েছে। হ্যাঁ, বলছিলাম এই পুকুরটা আজকে খনন করাতে আমাদের গ্রামবাসী দিক থেকে খুব আনন্দের বিষয় বা আনন্দই লাগছে যে পুকুরটা খনন করতে জানতে পারাতে। কিন্তু বিগত প্রায় 35 থেকে 40 বছর ধরে আনুমানিক মানে আমাদের সামনে এই পুকুরটা কোনো খননই করা হয়নি বা কেউ উদ্যোগও নেয়নি। আমরা এখন বেগুনবাড়িতেই আছি। আপনারা জানেন আমরা পূর্বেও দেখিয়েছিলাম এলাকার মানুষের চাষের ক্ষেত্রে তাদের সেচের জন্য জলের একটা অন্যতম সমস্যা এখানে আছে। সেই সমস্যা সমাধানের জন্য সেখানকার মানুষ বারবার করে বলেছিলেন তার বিকল্প উপায়ের সন্ধান করতে। তার জন্য একাধারে যেমন সাবমার্সাবেলের চেষ্টা চলছে এবং অন্যদিকে যে সমস্ত মজে যাওয়া পুকুরগুলো ছিল সেই পুকুরগুলোর পুনর্খননের ব্যবস্থাও চলছে। আমরা আপনাদেরকে জানাচ্ছি আমাদের খুব ভালো লাগছে যে এই যে পুকুরটা সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন প্রায় 2.5 বিঘের কাছে একটা পুকুর, যে পুকুরের পুনর্খননের অনুমোদন জেলা 100 দিনের কাজের দপ্তর থেকে দেওয়া হয়েছে এবং দেখতেই পাচ্ছেন সেই ফলক, যে ফলক কাজ শুরু করার আগে যে ফলক সেখানে স্থাপন করতে হয় সেই কাজটিও সম্পন্ন হয়েছে। অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি এখানে সেই খনন কাজ শুরু হবে। এই যে পুকুরটা খোঁড়া হচ্ছে, পুকুরটা খোঁড়ার 30-35 বছর আগে হয়তো খোঁড়া হয়েছিল, কিন্তু আমরা কোনো দেখিনি। এখন যে খোঁড়া হচ্ছে আমরা নিজেদের পুকুর, আমাদের পুকুর, আমরাই নিজেরাই কাজ করব, আমরাই দেখাশোনা করব, আমরা সব ভালোবেসে ইয়ে করব। এই পুকুরের খনন কার্য সম্পন্ন হলে এখানকার জমা জলে যেমন পার্শ্ববর্তী জমির সেচের সুবিধা হবে, একই রকমভাবে এই পুকুরটি এলাকার স্থানীয় মানুষ যারা আছেন তারা এই পুকুরটি গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে লিজে নিয়ে এখানে তারা জীবিকার অন্য একটি উপায়ের সংস্থানও করতে পারবে। অর্থাৎ এখানে মাছ চাষ তারা করতে পারবে, যে মাছ চাষ করলে সেখান থেকে তারা তাদের কিছুটা মুনাফা অর্জন তারা করতে পারবে এলাকার গ্রামবাসীরা। এলাকার এই জনজাতির জীবনযাত্রার সঙ্গে সঙ্গতিপূর্ণ এক আধুনিক মডেলের চুলা বা উনুনের সরবরাহের জন্য 16/6/2022 তারিখে GHE নামক একটি এনজিওর প্রতিনিধির সঙ্গে মাঠ পরিদর্শন করা হয়। खाना जल्दी बनेगा। আমরা কাজ করি, মানে আমরা তো প্রত্যেকদিন তো কাজ করি না, কাজ পেলে কাজ করে, কাজ পাইলে কাজ করি। কি কাজ করেন পেলে? মাঠে ঘাটে হয়তো, হ্যাঁ মাঠে ঘাটে জমি পেলে কত টাকা হয়? কত হবে দিনে 300 টাকা মজুরি। 300। সম্প্রতি জেলা সমন্বয়কারী বায়োডাইভার্সিটি মালদা এই বেগুনবাড়ি প্রজেক্টের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। বেগুনবাড়িতে যে প্রজেক্টটা নেওয়া হয়েছে, সাধারণত এটি যেহেতু আদিবাসী অধ্যুষিত এলাকা, তা আমাদের জীববৈচিত্র্যে যে বিএমসিগুলো রয়েছে অর্থাৎ বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি, তারা সাধারণত বংশ পরম্পরালব্ধ জ্ঞান নিয়ে যে জীবিকাগুলো আদিবাসীরা করে থাকেন, অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের জীবিকা স্থানান্তর হয়েছে কিংবা জীববৈচিত্র্যের উপাদানগুলি কমে যাওয়ার কারণে তাদের জীবিকাকে ঠিকমতো চালিয়ে নিয়ে যেতে পারছে না। সেই সকল ক্ষেত্রে বিএমসিগুলো রয়েছে, বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি, প্রত্যেকটা ব্লক স্তরে এবং পঞ্চায়েত স্তরে রয়েছে,
তারা সাধারণত জীববৈচিত্র্যের এই উপাদানগুলিকে কাজে লাগিয়ে তারা যেন তাদের উত্তরাধিকারী যে জীবিকাগুলো রয়েছে সেগুলোকে বাঁচিয়ে রাখতে পারে, সেই জন্য ভবিষ্যতে আমাদের জীববৈচিত্র্য পর্ষদের পক্ষ থেকে সেখানে তাদের উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এই পরিকল্পনার সঙ্গে আমরা ওতপ্রোতভাবে যুক্ত হতে চাইছি। ঘাসের ওপর শুয়ে শুয়ে আকাশ দেখতে ভালো লাগে আমাদের সকলেরই। ঘাসের ওপর শুয়ে কোনো কিশোর স্বপ্ন দেখে সে মস্ত বড় ডাক্তার হবে, কেউ ভাবে সে মস্ত লেখক হবে, আবার কেউ বা মনে মনে ঘুরে বেড়ায় পৃথিবী জুড়ে, দেশ থেকে দেশে। ঘাসের বুক থেকে আকাশ অবধি পৌঁছানো সবসময় সহজ হয় না, এর মধ্যে থাকে বিভিন্ন রকম প্রতিকূলতার ভ্রুকুটি। কিন্তু যদি ঘাসের বুক থেকে আকাশের চৌকাঠ অবধি কেউ একটা শক্তপোক্ত মই বেঁধে দেয় তাহলে কেমন হয়? বেগুনবাড়ি এই এলাকার মানুষের জন্য এই মই বাঁধার কাজটি যিনি শুরু করেছিলেন এবং সযত্নে আগলে রেখেছিলেন তিনি শ্রী রাজর্ষি মিত্র, মাননীয় জেলা শাসক মালদা, যিনি অবশ্য এই মুহূর্তে জেলা শাসক হিসেবে মুর্শিদাবাদে কর্মরত রয়েছেন। একটি পশ্চাৎপদ এলাকার উন্নয়ন ঘটাতে গেলে পরপর অনেকগুলো স্তর পেরোতে হয়। প্রথম স্তরে তাদের প্রকট সমস্যাগুলো চিহ্নিতকরণ ও সমাধান করা জরুরি। দ্বিতীয় স্তরে আসে তাদের প্রয়োজনগুলোর যোগান দেওয়া। তারপর আসে সচেতনতা বৃদ্ধি এবং অভ্যাস গঠনের মাধ্যমে উন্নয়ন। একদম শেষ স্তরে আসে বৌদ্ধিক স্তরের সচেতন ক্রমবিকাশ। উন্নয়ন আসলেই কোনো দান করবার বিষয় নয়, উন্নয়ন এক প্রবহমান ধারা যা অত্যন্ত গভীর এবং সময় সাপেক্ষ প্রয়াস। প্রত্যেক শিশুই ভূমিষ্ঠ হয় দুটি ডানা নিয়ে, কিন্তু বাস্তবে আমরা বেশিরভাগ মানুষ শেষ পর্যন্ত জানতেই পারি না নিজেদের এই অধিকারের কথা। আমরা কেউ কাউকে ওড়ানো শেখাতে পারি না খোলা আকাশে, আমরা পারি অন্যের ভেতর ওড়বার এই তাগিদটা তৈরি করতে। আসল কথা হলো মানুষের ওড়বার খিদে। মনের গভীরে নিজের উপর যদি বিশ্বাস একবার গেঁথে যায় তখন মানুষ ডানা মেলবে আকাশে। সেদিনই হয়তো এই অশান্ত গ্লানিময় পৃথিবী হয়ে উঠবে সেই আদর্শ দেবভূমি। মানুষের এই স্বপ্ন উড়ানের এক সূচনা মালদা জেলা গ্রামোন্নয়ন দপ্তর উৎসর্গ করছে সব মানুষের জন্য।